এখন আমরা দেখব ফ্লুইড মোজাইক মডেল, মানে হলো কোষ ঝিল্লির গঠন। এই চিত্রটা খুব জরুরি এবং এই চিত্র রিলেটেড যত এমসিকিউ আছে এমসিকিউগুলো খুবই জরুরি। চিত্রটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এইচএসসির জন্য, এবং এখানে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো জরুরি এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই। সো আমরা এখানে এই যে বাম সাইডে লেখা আছে এগুলো সবগুলো ডিটেইল আলোচনা করব, চিত্রটাও আমরা আর্ট করে দেখব কোথায় কি আছে, কেন আছে, কি জন্য আছে। ওকে, সো সবার আগে আমরা একটা সেলের কথা ভাবি। হেয়ার ইজ এ সেল। এখানে আমরা একটা সেলের ছবি অ্যাড করলাম। তোমরা জানো যে এই যে এটাই অ্যাকচুয়ালি কোষ ঝিল্লি। তোমরা অনেকেই জানো না ঝিল্লি মানে কি। ঝিল্লি মানে বোঝায় যে পাতলা আবরণ, খুবই পাতলা আবরণ। তাহলে কোষের চারপাশে যে পাতলা আবরণটা আছে এটার নামই হচ্ছে কোষ ঝিল্লি। এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি প্লাজমা মেমব্রেন। ওকে, প্লাজমা সম্পর্কে আমরা হালকা ধারণা পেয়েছি। প্লাজমা শব্দের অর্থ এখানে কিন্তু দুইটাই বোঝায়, যে এই মেমব্রেন বা পাতলা আবরণটা জীবিত মানে এখানে কি হয়, আসলে বিক্রিয়া ঘটে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া কিন্তু মেমব্রেনটাতে ঘটে, এই জন্য এটাকে জীবিত বা প্লাজমা বলা হয়। আর মেমব্রেন মানেই কিন্তু ঝিল্লি বা পাতলা আবরণ। ওকে, আচ্ছা, আরেকটা কারণে প্লাজমা মেমব্রেন বলা হয় সেটা হলো যে ভেতরে সাইটোপ্লাজম থাকে। এই যে সাইটোপ্লাজমের চারপাশে থাকে বলে এটার নাম হচ্ছে প্লাজম। সাইটোপ্লাজমের পাশে থাকা ঝিল্লি বা প্লাজমা ঝিল্লি, ওকে, বা প্লাজমা মেমব্রেন। তো এগুলো খুবই সিম্পল সাধারণ কথা। যতই আপনাদের বয়স বাড়বে ইন্টারমিডিয়েটে ততই আপনাদের কাছে এই জিনিসগুলো সহজ হবে। সো আমরা এক কাজ করি, কোন একটা জায়গা আমরা একটু জুম করি। আমরা যদি এই জায়গাটা জুম করি, এই যে এই জায়গাটা, তাহলে আমরা দেখতে পাবো যে গঠনটা আসলে কেমন করে দেওয়া আছে। এইরকম কিছু কেমিক্যাল আছে। ওকে, তো এরকম কেমিক্যাল দিয়ে কিন্তু আমরা মেমব্রেনটা গঠন করতে পারতাম, কিন্তু পারি না। এর কারণ হলো এটাকে আমাদের দুইটা লেয়ারে দেওয়া লাগে। কেন দেওয়া লাগে আমি একটু পরে বলতেছি। তো এই আর কি, মানে আমরা একটা জায়গায় জাস্ট জুম করলাম, এইরকম হয়ে গেল। তো এই যে কেমিক্যালগুলো দেখতে পাচ্ছ, এই কেমিক্যালগুলা আমরা চাইলে একটা লেয়ারও দিতে পারতাম, এইরকম দিয়ে এরকম দিতে পারতাম। তো কেন আমরা দিই না, আমরা এটা এখনই দেখব। যে আমরা এই জায়গায় জুম করে এরকম পাইলাম, আমরা আরেকটা জায়গায় দেখি যে এখানে। এবার আমরা পাগুলো একটু বাইরের দিকে দিয়ে দিই, এরকমও আমরা দিয়ে দিলাম। তোমরাই ঠিক করবা যে আসলে কোনটা বেটার, কোনটা লজিক্যালি ওকে। দেখো, কোষের ভেতরে সাইটোপ্লাজমে কিন্তু ওয়াটার থাকে। সাইটোপ্লাজমের বাইরে গেলেও দেখবা তুমি ওয়াটার পাচ্ছ। বাইরে ওয়াটার আছে, বাইরে ওয়াটার আছে, তাই না? তো দেখো এই যে কেমিক্যালগুলো, লাল লাল কেমিক্যালগুলো দেওয়া আছে, এই কেমিক্যালটার নাম হলো ফসফোলিপিড। কি নাম? ফসফোলিপিড। মানে এখানে লিপিড আছে এবং ফসফেট আছে। তো আমি একটু ছবিটা আট করি, যে এটা ঠিক আছে। তো এই যে তোমরা এখানে মাথাটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ফসফেটটা কিন্তু পোলার। কি পোলার? তাহলে পোলার মানে এরা কি হবে, পানিও যেহেতু পোলার তাহলে পানি আকর্ষণ করবে। আর এই যে লেজগুলো দেখতে পাচ্ছ, এই লেজগুলো কিন্তু ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি নন পোলার, মানে এদের কোনো চার্জ নাই আর কি, নন পোলার। আর যদি নন পোলার হয় তাহলে এরা পানি বিকর্ষী হবে, পানিকে বিকর্ষণ করবে, পানি বিকর্ষী। কারণ পানিকে যারা আকর্ষণ করবে তাদেরকে পোলার হইতে হবে। তাহলে এই ফসফোলিপিডটার এই হেডটা হচ্ছে পোলার আর লেজগুলা হচ্ছে নন পোলার। হেডটা ফসফেট দ্বারা তৈরি এবং লেজগুলা কি দ্বারা তৈরি? ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি। ঠিক আছে, তো এবার তোমরা আমাকে বলো তো, এদিকে পানি, এদিকে পানি, তাহলে দেখো এই হেডটা কিন্তু পানি আকর্ষী, তাই না?
তাহলে হেডটা এদিকে ঠিক আছে, হেডগুলো সব পানির দিকে আছে, ঠিক আছে। কিন্তু এই যে প্রান্তগুলো এরা কিন্তু পানি বিকর্ষী, এই যে এটাকে বিকর্ষণ করে পানিগুলোকে। তাহলে তোমরা বলো তো এই জিনিসটা কি পানির দিকে থাকতে পারে? পারে না। তাহলে তুমি যদি এটাকে উল্টায় দাও, এই যে এখানে দেখো বাইরে পানি ভেতরে পানি, তো এবার হেডগুলাকে আমরা দিলাম পানির দিকে, হেডগুলাকে পানির দিকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, হেডটা তো পোলার, পানিও পোলার, তাহলে হেড আর পানি পরস্পরকে আকর্ষণ করবে, এরা পানির দিকে থাকবে। তাহলে হেডগুলো সবগুলো কিসের দিকে থাকবে? পানির দিকে থাকবে। কিন্তু এবার টেইলগুলোর দিকে দেখো, যারা ফ্যাটি অ্যাসিড, নন পোলার, এদিকে দেখো চারপাশে পানি আছে, পানি পোলার, এগুলো যদি নন পোলার হয় তাহলে প্রবলেম কি? এগুলো কি পানিকে বিকর্ষণ করবে না? তাহলে বিকর্ষণ করে এরা কি করবে? এগুলা আনস্টেবল হয়ে যাবে, মানে সে ধূপ করে এরকম হয়ে যাবে। যেই না এরকম হয়ে গেল তখন দেখলো আচ্ছা ঠিক আছে, পানি পোলার, হেডটা পোলার, তাহলে নিজেদের মধ্যে আকর্ষণ, কিন্তু লেজগুলো আবার এই পাশে পাঠিয়ে দিচ্ছে। এই লেজগুলো দেখো নন পোলার, পানি কিন্তু পোলার, তাহলে আবার কি লেজ এবং পানি পরস্পরকে বিকর্ষণ করবে না? তো কোন দিকে যাবে? কোনো দিকে যাইতে পারবে না। সো একটা এলোমেলো একটা অবস্থা তৈরি হবে। সো বেটার হলো এই যে এই স্ট্রাকচারটা। ওরা কিন্তু নিজেরাই তৈরি হয়ে যায়, ওরা নিজেরাই এরকম করে বিন্যস্ত হয়ে যায়। কেমনে দেখো, পানি বাইরে পানি, তাহলে যে দেখো এই হেডগুলা কিন্তু কি, হেডগুলা কি পানি আকর্ষী, তাহলে এদিকে পানি, তাহলে এই দেখো হেডগুলা কিন্তু পানির দিকে, এদিকে পানি, এই যে দেখো হেডগুলা পানির দিকে, তাই না? তাহলে এরা এদিকে হেড পানির দিকে, এই হেডগুলা পানির দিকে, তাহলে এখন ঠিক আছে। তাহলে এবার দেখো লেজগুলা যেহেতু পানিকে ভয় পায়, পানি থেকে যেহেতু বিকর্ষণ করে, ওরা পরস্পর লুকাই গেছে মাঝখানে, তাহলে ভেতরে আর কোনো পানি নাই, এদিকে পানি আছে, এদিকে পানি আছে, এই জন্য পানি আকর্ষী প্রান্ত পানির দিকে, পানি আকর্ষী প্রান্ত পানির দিকে, অটোমেটিকলি এরা বিন্যস্ত হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি এই যে তিনটাকে এখানে যদি রাখেন, এই তিনটা করবে কি, আমি আরেকটা দিই তাহলে বেটার হয়, জোড়া জোড়া হয়ে যায়। এরা এরকম আছে, তাহলে দেখেন এই হেডটা পানি আকর্ষণ, এই হেডটা পানি আকর্ষণ, কিন্তু এদিকে যে পানি আছে এই লেজগুলো কিন্তু বিকর্ষণ করতেছে। আবার দেখো এদিকে পানি আছে, এই হেডটা পানিকে আকর্ষণ করতেছে, এই হেডটাও পানিকে আকর্ষণ করতেছে, কিন্তু লেজগুলো দেখো ভেতরের পানিকে বিকর্ষণ করতেছে। তখন এরা সাথে সাথে করবে কি, আচ্ছা আমরা এইরকম হই, তাহলে আমাদের লেজগুলো আমরা লুকায় রাখতে পারবো। সাথে সাথে দেখো এই যে চারটা ছিল, চারটা পরস্পরের সাথে দেখছো কেমন হয়ে বিন্যস্ত হয়ে গেল, অটোমেটিকলি বিন্যস্ত হয়ে গেল। তার মানে এখানে আমাদের কোনো হাত নাই, এরা অটোমেটিকলি এরকম হয়ে যায়, তাই না? আচ্ছা, কোনো কারণে যদি এমন হইতো যে ভেতরে লিপিড আছে, কি আছে, লিপিড আছে, তাহলে ভেতরের কোনো পানি নেই, তাইলে বলতো বাইরে পানি ভেতরে লিপিড, তখন এটা কি হয়ে যেত? তখন সবাই মিলে করতো কি, আচ্ছা যেহেতু বাইরে পানি, আমরা হেডগুলো পানির দিকে দিই, আর পানি বিকর্ষী প্রান্তটা লিপিডের দিকে দিয়ে দিছে এরা, কারণ যারা পানি বিকর্ষী তারা লিপিড আকর্ষী, উল্টা। ঠিক আছে? তাহলে দেখো এবার হেডগুলা পানিকে আকর্ষণ করতেছে বলে এদিকে আসছে, ভেতরে যেহেতু লিপিড, লেজগুলো এদিকে দিয়ে দিছে, তখন কিন্তু অটোমেটিকলি এরা এক স্তরে সজ্জিত হয়। তাহলে তোমাকে শুধু চিন্তা করতে হবে, আচ্ছা আমি যে এই জিনিসগুলোকে রাখবো, যেমনিই রাখি না কেন, এদিকে কি আছে আর এদিকে কি আছে ওইটা ডিসাইড করে আমি এগুলোকে বিন্যস্ত করব। এদিকেও পানি, এদিকেও পানি, তাহলে এবার বলো তো এদিকেও পানি এদিকেও পানি হলে কি এরা এরকম থাকতে পারবে? এই হেড পানির দিকে না হয় থাকলো, কিন্তু লেজগুলো যে পানির দিকে, লেজগুলোকে লুকাইতে হবে না? লুকানোর জন্য কি করবে? শীতকালে বানরগুলার যখন, বানর, আমি নেপালে যখন যাই গিয়ে দেখি বানরগুলো ঝগড়া করতেছে, কিন্তু প্রচন্ড ঠান্ডার কারণে বানরগুলো কে কাউরে চেনে না, বাট সবাই সবাইকে গিয়ে কি করতেছে, মুখটা এরকম করলো, পিঠটা বাইরের দিকে দিয়ে সবাই সবার মুখগুলা পেটগুলা কাছাকাছি নিয়ে এসে লুকায় আছে, রাইট? তাহলে এদিকে বেশি ঠান্ডা লাগতেছে, লুকায় রাখছে জায়গাগুলো পরস্পরের সাথে মুখোমুখি, আর যেগুলো পিঠগুলো বাইরের দিকে। বুঝতে পারছো? আমরা পিঠ বাঁচাই, বানররা পিঠ রেখে পেট বাঁচাইতেছে। তো যাই হোক না কেন, আমরা যেমনি করি না কেন, ভেতরে পানি এবং বাইরে পানি থাকলে আমরা এইভাবে দিতে পারবো না, আমাদের বাধ্য হয়ে এই স্ট্রাকচারটা দেখতে হবে, এইটাই। তাহলে এবার বলো তো, কোষ ঝিল্লি তাহলে কি দ্বারা তৈরি? ফসফোলিপিড দ্বারা তৈরি। একটা লেয়ার হলে এরা টিকে থাকতে পারবে? পারবে না, সেটা আনস্টেবল। বাধ্য হয়ে তারা দুইটা লেয়ার হয়ে গেছে। যখন দুইটা লেয়ার হয়ে গেছে, ভেতরে পানি বাইরে পানি, এরা এমন করে বিন্যস্ত হয়ে গেছে, পানি আকর্ষীগুলো পানির দিকে, পানি বিকর্ষীগুলো লুকাই গেছে ভেতরের দিকে, পরস্পর মুখোমুখি, লেজের সাথে লাগাই আছে। ঠিক আছে? তাহলে আমরা ফসফোলিপিড বুঝলাম, ফসফোলিপিড যে বাইলেয়ার এটাও বুঝলাম। ফসফোলিপিডে যে এখানে ফসফেট থাকে আর এগুলো ফ্যাটি অ্যাসিডের, এগুলো কিন্তু অনেক লম্বা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অনেক লম্বা, এরা এখানে আছে। তাহলে এবার দেখো, যে কোনো কেমিক্যালের যদি এক দিকটা পোলার হয় আর একটা নন পোলার হয়,
সরি, একদিক যদি পোলার হয় আরেক দিকে নন পোলার হয়, একদিক যদি পানি আকর্ষী হয় আরেক দিক পানি বিকর্ষী হয়, একদিক যদি পানি লিপিডে বিকর্ষী আরেক দিক যদি পানিতে আকর্ষী হয়। এই যে দেখো, যারা পানি বিকর্ষী তারা লিপিড আকর্ষী, উল্টা যারা পানি আকর্ষী তারা লিপিড বিকর্ষী। যে এমনি চিন্তা করো তেমনি, লজিক্যাল অ্যাপ্রোচ, মুখস্থ করার কিছু নাই এখানে। সো কোনো একটা যৌগের যদি এরকম হয় যে একদিক একরকম অন্যদিক আরেক ধরনের আচরণ প্রকাশ করতেছে, একদিক পানি আকর্ষী আরেকদিক পানি বিকর্ষী, কিংবা একদিক লিপিড বিকর্ষী আরেকদিক লিপিড আকর্ষী, তাদেরকে বলা হয় এম্পিপ্যাথিক যৌগ। এম্ফো শব্দের অর্থ হচ্ছে বোথ। বোথ মানে কি দুই, দুই মানে কি দুই প্রান্ত দুই ধরনের আচরণ করতেছে। তাহলে বোথ প্রান্ত যদি দুই ধরনের আচরণ করে, আলাদা আলাদা আচরণ করে, আলাদা আলাদা আকর্ষণ দেখায়, তাহলে সেটাকে আমরা বলবো এম্পিপ্যাথিক যৌগ। তাহলে বলো, কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি? ফসফোলিপিড দ্বারা তৈরি। ফসফোলিপিডগুলো কয়টা লেয়ারে থাকে? দুইটা লেয়ারে থাকে। প্রত্যেকটা ফসফোলিপিডের কি থাকে? দুইটা লেজ থাকে, একটা হেড থাকে। হেডটা কি দ্বারা তৈরি? ফসফেট দ্বারা তৈরি। লেজগুলো কি দ্বারা তৈরি? ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি। ফ্যাটি অ্যাসিডগুলো কি? লিপিড আকর্ষী কিন্তু পানি বিকর্ষী। হেডটা কি? পানি আকর্ষী কিন্তু লিপিড বিকর্ষী, তাই না? আর একটা জিনিস কি, যে এইটা পোলার আর এই প্রান্তগুলো নন পোলার, তাই তো? কনসেপ্ট ডান। তাহলে আমরা ফসফোলিপিড পড়ে ফেলছি। এখন ফসফোলিপিডগুলো এখানে আছে, একটু দেখো, ফসফোলিপিডগুলো এখানে আছে। ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে একটা জিনিস দিতে হবে। কোষের কিন্তু মাঝে মাঝে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে জিনিসপত্র আনা নেওয়া করা লাগে, লাগে কি না? তো যদি এইটার এইটা পাশাপাশি থাকে এবং পরস্পরের সাথে যদি এরকম আটকে থাকে, পরস্পরের সাথে এরকম আটকে আছে, মানে সবগুলো এরকম টান টান হয়ে আছে, কোনো কিছু কি যাইতে পারবে? পারবে না। সো বেটার কি? বেটার হচ্ছে এগুলোর ফাঁকে ফাঁকে আমরা একটু করে কোলেস্টেরল দিয়ে দিব। কি দিব? কোলেস্টেরল দিয়ে দিব। তাহলে আমরা ফসফোলিপিড শেষ করে হাত দিলাম কোলেস্টেরলে। তাহলে বলো তো, কোলেস্টেরল থাকলে সুবিধা কি? কোলেস্টেরল থাকলে সুবিধা হচ্ছে এগুলা আর এগুলা কখনো জয়েন্ট লাগে না। জয়েন্ট যদি না লাগে তাহলে ভেতর থেকে কোনো একটা জিনিস বাইরে যাইতে পারবে, বাইরে থেকে কোনো একটা জিনিস ভেতরে আসতে পারবে। খুব সহজ, তাই না? বুঝতে পারছো তোমরা? ওকে, আচ্ছা, তোমাদের আমি একটা এখানে বেসিক কনসেপ্ট শেখাই। বলো তো, সোডিয়াম আয়ন ভেতরে আছে, সে কি বাইরে যেতে পারবে? চিন্তা করো তো, বাইরে যেতে পারবে কিনা? সোডিয়াম দেখো পোলার, এগুলো পোলার, তাহলে সোডিয়াম এই পর্যন্ত আসলো, এও পোলার এও পোলার আকর্ষণ করতেছে। কিছুক্ষণ আগে তো আমরা দেখে আসছি যে এটা পোলার, তাই না? এই যে পোলার, তাহলে সোডিয়াম এখানে আসছে। আসার পর সোডিয়াম যদি একটু যায়, যাওয়ার পর দেখো এই প্রান্তগুলো কি নন পোলার না? নন পোলার না এরা? তাহলে এরা সোডিয়ামকে যাইতে দিবে এখানে? যাইতে দিবে না। তাহলে সোডিয়াম, পটাশিয়াম বা যারা পোলার অণু আছে তারা এই পর্যন্ত আসতে পারবে, কিন্তু ভেতরটাতে যে ভেদ করে পালাবে, এই পালানোর কোনো উপায় নেই। তাহলে দেখছো, কোষ এত ইউনিক, কোষ এত জীবন্ত, কোষ এত চমৎকার ভাবে বানানো যে কোষ জানে কাকে ঢুকতে দিব, কাউরে ঢুকতে দিব না। কারণ কি? কোষের কেমিক্যাল স্ট্রাকচারটা এমন। আচ্ছা, এবার আমরা চলে আসি কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, কোষের বাইরে আছে অক্সিজেন, যে ভেতরে আসতে চাইবে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে যাইতে চাইবে। এরা কি যাইতে পারবে কিনা? এরা কি যাইতে পারবে কিনা? গ্যাস কি কোষের ভেতরে বাইরে যাতায়াত করতে পারে? ইয়েস, পারে। কারণ কার্বন ডাইঅক্সাইড কিংবা অক্সিজেন এরা সবাই লিপিডে দ্রবণীয়। লিপিডে দ্রবণীয়। দ্রবণীয় মানে কি? মিল মিশে থাকতে পারে। দ্রবণীয় কিসে? লিপিডে, তাই না? লিপিডে দ্রবণীয়। তাহলে এবার বলো তো, এগুলো কি লিপিড না? ফসফোলিপিড না এরা? তাহলে অক্সিজেন খুব সহজে এদের ভেতর দিয়ে আসতে পারবে, কার্বন ডাইঅক্সাইড খুব সহজে এদের ভেতর দিয়ে যাইতে পারবে। দেখো, সোডিয়াম পটাশিয়াম পারতেছে না, কিন্তু গ্যাসগুলো পারতেছে, কারণ গ্যাসগুলো এগুলোতে দ্রবণীয়। গ্যাসগুলো এদের সাথে মিলমিশ হইতে পারে, কারণ গ্যাসগুলো নন পোলার। ঠিক আছে? তাহলে কাউকে যাইতে দিচ্ছে, কাউকে যাইতে দিচ্ছে না। যে মেমব্রেন, সেই মেমব্রেনকে আমরা বলবো না যে এরা বৈষম্য করতেছে? তাহলে এই কোষটার নাম, ঝিল্লিটার নাম কি? বৈষম্য ভেদ্য ঝিল্লি। কাউকে যেতে দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না। গ্যাসগুলোকে যাতায়াত করতে দিচ্ছে, আয়নগুলোকে যাতায়াত করতে দিচ্ছে না। ইয়েস। সো কোষ ঝিল্লির আরেক নাম হলো বৈষম্য ভেদ্য ঝিল্লি। বৈষম্য ভেদ্য ঝিল্লি, কারণ এই ঝিল্লিটা কাউরে প্রতি যাইতে দেয়, কাউরে যাইতে দেয় না, মানে ভেদ করতে দেয়, কাউরে ভেদ করতে দেয় না। এই যে ভেদ্যতায় একটা বৈষম্য দেখা যাচ্ছে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড বৈষম্য ভেদ্য। এটার আরেক নাম হলো সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল ঝিল্লি।
সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধ। ওই যে কাউকে যাইতে দেয় কাউকে যাইতে দেয় না, তাহলে অর্ধেককে যেতে দিচ্ছে অর্ধেককে যেতে দিচ্ছে না, এই জন্য সেমি কথাটা আসছে। আর পারমিয়েবল মানে হচ্ছে ভেদ করা, তাহলে কাউকে ভেদ করতে দিচ্ছে কাউকে ভেদ করতে দিচ্ছে না, দ্যাট মিনস অর্ধেককে যেতে দিচ্ছে অর্ধেককে যেতে দিচ্ছে না। সো দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড হাফ পারমিয়েবল বা সেমি পারমিয়েবল। ঠিক আছে, ওকে। সো আমরা যাই পরের স্ট্রাকচারে। কিসে এবার যাব আমরা? আমরা যাব হচ্ছে প্রোটিনে যাব এবার। আচ্ছা, আয়নগুলোকে যদি আপনি যাতায়াত না করতে দেন তাহলে আপনার প্রবলেম হয়ে গেল, যে আয়নগুলোকে আমাকে যাতায়াত করতে দিতে হবে, কিন্তু আয়ন তো এই পর্যন্ত আসতে পারে, আয়ন এবং এরা পোলার, এই জন্য এখানে আসতে পারে, কিন্তু এই যে লেজগুলো নন পোলার, যে কারণে আয়ন আর যাইতে পারে না। তাহলে আয়নগুলোকে যাতায়াতের জন্য আমাদের এক কাজ করতে হবে, এখানে এখানে আমাদের একটা প্রোটিন দিতে হবে। এই যে প্রোটিন, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, দেখছো? তাহলে দেখো, সোডিয়াম আয়ন এই পাশে যেতে পারছে না, এরা করবে কি, এই যে এটার ভেতরে যাবে, গিয়ে দেখো চাইলে বাইরে আসতে পারে। পটাশিয়ামের কথা ভাবো, পটাশিয়াম এটার ভেতরে প্রবেশ করবে, এই পাশে বের হয়ে যাবে। তাহলে লিপিডে যে প্রবলেমটা হচ্ছিল, কোলেস্টেরলে যে প্রবলেমটা হচ্ছিল, সেটা আমরা প্রোটিন দিয়ে সলভ করলাম, কারণ কোষের ভেতরে বাইরে অনেক কিছু যাতায়াত করাতে হবে, তাই না? বড় একটা অণু আছে, এই যে এত বড় একটা অণু আছে, সে যদি এটার ভেতরে যাইতে চায় ভেঙে চুরে যাবে তো, তাহলে তাকে এটার ভেতর দিয়ে নিয়ে যাইতে হবে, এরকম প্রোটিন থাকবে, সে এই দায়িত্বটা নেবে। তো এরকম কিছু প্রোটিন দেখা যায়। তাহলে এখন আমরা কি পড়বো? কোষ ঝিল্লিতে থাকা প্রোটিনের কথা বলবো। লেখো, প্রোটিন কিন্তু এই ধরনের কিছু প্রোটিন আছে, কিছু প্রোটিন আছে এরকম বাইরের দিকে এরকম হয়ে থাকে, এরা হয়তো বা অন্য কোনো কাজ করে। ধরা যাক একটা সিগন্যাল আসছে, একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা এখানে বসতে পারে, এই দেখছো, এ কিন্তু বাইরে থেকে আসছে, এই যে ভদ্রলোক, এ যখন এর সাথে বসে তখন এ করে কি, একটা কেমিক্যাল রিয়াকশন শুরু করে, এই রিয়াকশনটা এই ভেতর দিয়ে এদিকে রিয়াকশনটা আসে, তখন কোষ বুঝতে পারে যে বাইরে কেউ এসে বসছে। তাহলে কিছু প্রোটিন আছে যারা যাতায়াতের জন্য এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত থাকে, কিছু প্রোটিন আছে যারা অন্যকে রিসিভ করার জন্য রিসেপ্টর হিসেবে বাইরে থাকে, বুঝতে পারছো? আর কিছু প্রোটিন আছে যে প্রোটিনগুলা এইরকম একটু ভেতরে পর্যন্ত ডুবা থাকে, এরকম কিছু প্রোটিন আছে, এগুলো এরকম ডুবানো থাকে। খেয়াল করছো, ভেতরের দিকে কিন্তু এই ধরনের প্রোটিন খুব একটা তুমি পাবা না। তাহলে আমরা তিন ধরনের প্রোটিন পেলাম। একটা হলো সারফেসে লাগানো থাকে, দিস ইজ কল্ড সারফেস প্রোটিন। আর একটা ইন্ট্রিগাল অবস্থায় থাকে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, দিস ইজ কল্ড ইন্ট্রিগাল প্রোটিন। আর একটা থাকে এইরকম মাথাটা একটু ডুবানো অবস্থায়, সম্পৃক্ত বা অ্যাটাচড অবস্থায় থাকে, দিস ইজ কল্ড লিপিড অ্যাটাচড প্রোটিন, বা লিপিডে নোংর করে থাকা প্রোটিন, বা লিপিড অ্যানকর্ড প্রোটিন। তাহলে আমরা এখন প্রোটিনগুলোর নাম লিখি। এটার নাম হলো সারফেস প্রোটিন, বাহ্যিক প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন কিন্তু রিসেপ্টর হিসেবে কাজ করে, কোনো একটা কেমিক্যালকে রিসিভ করে, খবরকে রিসিভ করে। দুই, এই যে প্রোটিনটা দেখতেছো, দিস ইজ কল্ড ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, এই মাথা থেকে ওই মাথা, এরা ট্রান্সপোর্টের সাথে জড়িত, ঠিক আছে? আরেকটা প্রোটিন আছে, দেখো ওখানে লেজ ঢুকিয়ে আছে বা হচ্ছে নোংর করে আছে, এটাকে বলা হয় লিপিডে অ্যানকর করে রাখা, নোংর করে রাখা প্রোটিন, লিপিড অ্যানকর্ড প্রোটিন। বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব আসে যে কোষ ঝিল্লিতে কত ধরনের প্রোটিন থাকে? তিন ধরনের প্রোটিন থাকে, সারফেস প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন বা বাহ্যিক প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন মানে অন্ত পর্যন্ত বা ভেতর পর্যন্ত নিহিত থাকে। আরেকটা হচ্ছে নোংর করে রাখা প্রোটিন বা লিপিড অ্যানকর্ড প্রোটিন বা লিপিডে সম্পৃক্ত প্রোটিন। বইয়ের মধ্যে বাংলাগুলো দেওয়া আছে, আমি ইংরেজিগুলো এখানে লিখে দিলাম। তাহলে আমরা কি কি পড়লাম? ফসফোলিপিড পড়লাম, প্রোটিন পড়লাম, কোলেস্টেরল পড়লাম। এখন বাকি রইল গ্লাইকোক্যালিক্স। কি বাকি রইল? গ্লাইকোক্যালিক্স। তো আমাদের একটু মিশাইতে হবে। দেখো এখানে লিখি আমি, গ্লাইকোক্যালিক্স বলতে আসলে কি বোঝায়? গ্লাইকো শব্দের অর্থ হলো শর্করা বা গ্লুকোজ, শর্করা বা গ্লুকোজ। তার মানে গ্লাইকোক্যালিক্স বলতে আমরা যার কথা বলতেছি এরা আসলে গ্লুকোজ। আর ক্যালিক্স শব্দের অর্থ হলো কাভার, তাই না?
ওই যে ফুলের গোড়ার কাছে ক্যালিক্স থাকে, এপিক্যালিক্স থাকে, মানে বৃতি এবং উপবৃতি থাকে। ওরা কি করে, গোড়াটাকে এরকম কাভার করে থাকে, তাই না? তো ক্যালিক্স মানে হচ্ছে কাভার। তাহলে বলো তো কাভার ভেতরের দিকে থাকবে না বাইরের দিকে থাকবে? বাইরের দিকে থাকবে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, গ্লাইকোক্যালিক্স সবসময় বাইরের দিকে থাকে, ভেতরে থাকে না। প্রোটিন কিন্তু দেখো ভেতরেও আছে বাইরেও আছে, কোলেস্টেরল মাঝখানে আছে, ফসফোলিপিড এখানেও আছে এখানেও আছে, বাট গ্লাইকোক্যালিক্স, ক্যালিক্স মানে কাভার, কাভার সবসময় বাইরে থাকে, আবরণ সবসময় বাইরে থাকে। সো আমরা এবার এই যে দেখো গ্লুকোজের এরকম চেইন থাকে এখানে, ঠিক আছে? এই লিপিডের সাথে একটা যুক্ত আছে, একটা আমরা প্রোটিনের সাথেও দিই। তো গ্লাইকোক্যালিক্স গুলো বাইরে কি জন্য থাকে? আচ্ছা, গ্লাইকোক্যালিক্সকে দুই ভাগে ভাগ করা হয়। যে গ্লাইকোক্যালিক্সটা লিপিডের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় গ্লাইকোলিপিড। যারা ফসফোলিপিডের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোলিপিড। আর যে শর্করাগুলো বা গ্লুকোজগুলো, যে গ্লুকোজগুলো প্রোটিনের সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। কি বলে? গ্লাইকোপ্রোটিন। তার মানে আমরা পেলাম, দেখো, ফসফোলিপিড পেলাম, প্রোটিন পেলাম 3 ধরনের, কোলেস্টেরলের ক্লাসিফিকেশন আমরা পড়ি নাই, গ্লাইকোক্যালিক্স পেলাম 2 ধরনের। যে গ্লাইকোক্যালিক্সগুলা লিপিডের সাথে থাকে তাদেরকে আমরা বলি গ্লাইকোলিপিড, যারা প্রোটিনের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। প্রশ্ন হলো এরা কেন থাকে বলো তো? আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা দেখবা যে ক্ষেতের চারপাশে আমরা কি করি, বাঁশঝাড় বা কোনো একটা বেড়া দিয়ে রাখি। এই বেড়াটা দিলে বাইরের জীবাণু, খারাপ জিনিস বা ষাঁড় বা গরু ছাগল ভেতরে আসতে পারে না, তাই না? তাহলে একটা কোষের চারপাশে আপনি যদি এরকম একটা ঝাড় দিয়ে রাখেন গ্লাইকোক্যালিক্সের, তখন বাইরে থেকে খারাপ জিনিসগুলো, জীবাণুগুলো কিংবা অনেক কিছু কোষের পর্যন্ত কিন্তু আসতে পারবে না, অ্যাক্সেস পাবে না। বুঝতে পারছো? তাহলে এটা একটা কাভার, এটা একটা সুরক্ষার কাভার। আর কি হয়, এটা এই গ্লাইকোক্যালিক্সগুলো কিন্তু অনেক কেমিক্যালকে রিসিভ করে, ধরে। আচ্ছা, তুমি তো আসছো এখানে, আমি তোরে ধরলাম, তোরে আমি কোষের ভেতরে এখন খবর পাঠিয়ে দিব। তাহলে সিগন্যালিং এর কাজ করছে, সিগন্যাল দিচ্ছে কোষের ভেতরে। কি দিচ্ছে? কোষের ভেতরে সিগন্যালও পাঠিয়ে দিচ্ছে। আরো কি করে, ওই গ্লাইকোক্যালিক্স গুলো দেখে কিন্তু বোঝা যায় যে আমার গ্লাইকোক্যালিক্স এক ধরনের, গরু ছাগলের গ্লাইকোক্যালিক্স এক ধরনের, মুরগির গ্লাইকোক্যালিক্স এক ধরনের, চিংড়ির গ্লাইকোক্যালিক্স এক ধরনের। তাহলে এবার আমাকে বলো তো, আমার দেহে যদি এরকম একটা কোষ আসে যেটা চিংড়ির, তাহলে আমার শরীর কি বুঝতে পারবে না, আরে আমাদের তো এরকম না, এটা তো চিংড়ির? তাহলে তখন এটাকে খামচে ধরে, তখন অ্যালার্জি হয় আমাদের। তাহলে গ্লাইকোক্যালিক্স কিন্তু আমাদের দেহে অ্যালার্জিও সৃষ্টি করে, যেটা তোমাদের বইয়ে লেখা নাই, বাট আমি জাস্ট এমনিতেই বললাম যে এটা একটা পরিচয়। তাহলে সবার জমির চারপাশের গ্লাইকোক্যালিক্স, সবার জমির চারপাশের যে বেড়া সেম হয় না, আলাদা আলাদা হয়, এবং এটা দেখে বোঝা যায়। এটার আরো অনেক কাজ আছে, আমি আর একটা কাজ দেখাই। এই যে দেখো রক্তনালী, এটা একটা রক্তনালী। তো এই যে এখানে যে কোষগুলো আছে ভেতরে, এদের গায়ে এরকম গ্লাইকোক্যালিক্স আছে, দেখছো? তাহলে এই গ্লাইকোক্যালিক্স গুলোর একটা স্বভাব আছে, তারা হচ্ছে রক্ত যখন যায় তাকে আটকাইতে দেয় না। এই লেয়ার গুলোতে যখন বসতে যায় তখন কাটার মতো বিদ্ধ করে, এই তুমি কেন এখানে বসতেছো, তোমার তো দাঁড়ানোর কথা না, তুমি চলে যাও। তখন রক্ত ছুটতে থাকে সারাক্ষণ। তুমি যদি এখানকার এই গ্লাইকোক্যালিক্স গুলো না দিতা, তাহলে রক্ত কিন্তু এখানে আটকে যাইতো, আর একটা রক্ত আটকাইলে ধীরে ধীরে অনেকগুলো রক্ত আটকাবে, আটকায় রক্তনালীটা ব্লক হয়ে যাবে। রক্তনালী যদি ব্লক হয়ে যায় তাহলে দূরের জায়গাগুলোতে অক্সিজেন পুষ্টি যাইতে পারবে না, ওই জায়গাগুলো পচে যাবে। দেখছো রক্তনালীর ভেতরে গ্লাইকোক্যালিক্স কি কাজ করতেছে, লাইক দ্যাট। সো আমরা গ্লাইকোক্যালিক্সও বুঝতে পারলাম। আশা করছি আপনারা ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আমি নামগুলোর মিনিং আবার বলবো, তার আগে আমি পুরো ব্যাপারটা আরেকবার কভার করে দিই, ঠিক আছে? পুরো ব্যাপারটা আমি আরেকবার কভার করে দিচ্ছি। দেখো, ফসফোলিপিড 2টা লেয়ারে থাকে, বাই লেয়ারে থাকে। ফসফোলিপিডের 2টা প্রান্ত, পানির দিকে সবসময় ফসফেট হেডটা থাকে, কারণ পানি পোলার, ফসফেট হেডটা হচ্ছে পোলার, দুইজনে পানি আকর্ষী। ভেতরের দিকে থাকে ফ্যাটি অ্যাসিড চেইনগুলা, ফ্যাটি অ্যাসিড লেজগুলা। ওকে, আর কি থাকে এখানে? কোলেস্টেরল থাকে ফাঁকে ফাঁকে। এই কোলেস্টেরল থাকে বলে কিন্তু ভেদ করা যায়, কোলেস্টেরলের জন্য ভেদ্যতাটা নিয়ন্ত্রিত হয়, মানে ওরাই ঠিক করে আসলে চাইতে দিব কি দিব না, দিলে কতটুকু দিব কতটুকু দিব না। তাহলে কোষ ঝিল্লির ভেদ্যতাকে নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল। প্রোটিন থাকে, কেউ ট্রান্সপোর্ট করে, কেউ কোনো সিগন্যাল রিসিভ করে, এই হয়তো বা অন্য কোনো কাজ করে। 3 ধরনের প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন,
লিপিড অ্যানকর্ড প্রোটিন এবং সারফেস প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। আর কি থাকে? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স সবসময় বাইরের দিকে থাকে। ওকে, গ্লাইকোক্যালিক্স দুই ধরনের, একটা হলো লিপিডে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোলিপিড, প্রোটিনে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? আর কি শেষ? ফসফোলিপিডগুলোর একদিক পানি আকর্ষী, একদিক পানি বিকর্ষী, একদিক লিপিড বিকর্ষী, একদিক লিপিড আকর্ষী, এবং একদিক হচ্ছে পোলার, একদিক হচ্ছে নন পোলার। এই যে একই কেমিক্যালের মধ্যে যদি দুই দিকে দুই ধরনের আচরণ দেখা যায় তাদেরকে বলা হয় এমপিপ্যাথিক কেমিক্যাল, এমপিপ্যাথিক কম্পাউন্ড। ক্লিয়ার? এমফো শব্দের অর্থ হচ্ছে উভয়, মানে উভয় প্রান্ত উভয় ধরনের আচরণ বা দুই ধরনের আচরণ দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলে। সো ইটস এ মডেল। এই মডেলটা সর্বপ্রথম দেন সিঙ্গার এবং নিকলসন। মেবি তোমরা একটু দেখে নিবা, বিজ্ঞানীদের নাম আমি মুখস্থ করি না, আমি আমার স্টুডেন্ট পড়াই না, এগুলো কোনো আসে না। সো দিস ইজ কল্ড ফ্লুইড মোজাইক মডেল। কেন ফ্লুইড, কেন মোজাইক বলে? দেখো, ফ্লুইড বলার কারণ হলো তরল, আর তরল মানেই হচ্ছে যারা নড়াচড়া করে, মুভেবল। খেয়াল করো তো, এইটার এইটা কি পরস্পরের সাথে লেগে আছে? এইটার এটা পরস্পরের সাথে লেগে আছে? নাই। যদি পরস্পরের সাথে লেগে না থাকে, এরা সবসময় মুভ করবে না, নড়াচড়া করবে না। ইয়েস, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, কেউ কারোর সাথে অ্যাটাচ না, নড়াচড়া করতে পারে। তার মানে ব্যাপারটা ফ্লুইডের মতো আচরণ করতেছে না, তরলের মতো আচরণ করছে না। ইয়েস, এই জন্য। তাহলে বলো তো কেন এটাকে ফ্লুইড বলে? কারণ এখানকার ফসফোলিপিড অণুগুলো নড়াচড়া করে, জায়গা পরিবর্তন করতে পারে, এমনকি এই স্তর থেকে লাভ দিয়ে এই স্তরটা থেকে এই স্তরে আসতে পারে। এই যে যাতায়াত করতে পারতেছে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে তারল্য বা ফ্লুইডিটি। এবার চলে আসি হয় মোজাইক। দেখো, ফ্লুইড বলা হচ্ছে ফসফোলিপিডগুলার তারল্যের কারণে, মোজাইক বলা হবে পাথরের কারণে। এই যে এখানে এগুলো কিন্তু পাথর, এই যে এগুলা তোমরা যখন একটা মেঝেতে দেখো, মেঝেতে আগের কালের যে মেঝেগুলো আছে দেখবে কালো 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 কিছু পাথর আছে, লাইক দ্যাট। তুমি যদি এখানে দেখো উপর থেকে কালো 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 পাথর, দ্যাট ইজ প্রোটিন। এই প্রোটিনগুলোকে দেখে মনে হবে আচ্ছা এগুলো তো মোজাইক পাথর, তাই না? তাহলে টাইলসের মধ্যে যে কালো কালো পাথর দেখা যায়, কোরঝিল্লিতে তেমন প্রোটিনগুলো দেখা যায়, এদেরকে দেখে পাথর মনে হয় বা মোজাইক পাথর মনে হয়। ঠিক আছে? তাহলে ফ্লুইডটা হচ্ছে ফসফোলিপিডের জন্য, আর মোজাইকটা হচ্ছে প্রোটিনের জন্য। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা নিচের দিকে একটু। এটার আরো একটা নাম আছে, অনেকগুলো নাম আছে। তো আমরা প্রথমে আইসবার্গ মডেলে চলে আসি। হোয়াই দিস ইজ কল্ড আইসবার্গ মডেল? আইসবার্গ মানে হচ্ছে হিমশৈল। তোমরা যারা জানো যে সমুদ্রে পোলার এরিয়াগুলোতে, মেরু এলাকাগুলোতে সমুদ্রের মধ্যে হচ্ছে বরফ ভেসে থাকে। বরফের দেখবা একটা অংশ এরকম ডুবে থাকে আর একটা অংশ এরকম ভেসে থাকে। তো এখানেও তো প্রোটিনগুলো তো তাই, একটা অংশ ডুবে আছে, একটা অংশ ভেসে। দেখো, একটা বড় অংশ ডুবে, একটা অংশ ভেসে আছে। তাহলে বলো তো কেন এটাকে আইসবার্গ বলে? কারণ প্রোটিনগুলা হিমশৈল বা বরফের টুকরার মতো ভেসে আছে মনে হচ্ছে। তাহলে কোনটার জন্য কোনটা বলতেছে এটা বুঝতে হবে। কনসেপ্ট বুঝলে এটা আপনার জন্য খুব সহজ। তো প্রশ্ন আসতেই পারে আইসবার্গ মডেল বলার কারণ কোনগুলা? ফসফোলিপিড, কোলেস্টেরল, প্রোটিন। ইয়েস, প্রোটিন। কারণ প্রোটিনগুলো আইসবার্গ বা হিমশৈলের মতো মনে হয় এই যে ফসফোলিপিড তরলে ভেসে আছে। এবার চলে আসি স্যান্ডউইচ মডেল। এই মডেলটা কিন্তু বাতিল হয়ে গেছে। স্যান্ডউইচ মডেলে বলা হয়তো কি যে বাইরে প্রোটিন, ভেতরে এরকম প্রোটিন, মাঝখানে হচ্ছে লিপিড। তাহলে দেখো তো, বাইরে একটা রুটি, এখানে একটা রুটি, আর মাঝখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার বা একটু হচ্ছে বাটার মাখন দেওয়া আছে। তো সেটাকে স্যান্ডউইচ বলা হয় না? বলা হয় কি না? তাহলে প্রোটিন মাঝখানে লিপিড। তো আগে এরকম বলা হতো পিএলপি, বাইরে প্রোটিন, ভেতরে প্রোটিন, মাঝখানে লিপিড বা ফসফোলিপিড। পিএলপি মতবাদটা কিন্তু এখন নাই, এটা বাতিল। ফ্লুইড মোজাইক মডেলটা অধিকতর গ্রহণযোগ্য। আচ্ছা, ইউনিট মেমব্রেন কি জিনিস এটা এবার দেখো। ইউনিট মেমব্রেন, ইউনিট শব্দের অর্থ কিন্তু একক, মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তো এই যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা ইউনিট, একক, মানে যেখানে যাবে এই ধরনের গঠন পাবো তুমি। এটা কোষের ক্ষেত্রে চিন্তা করো, দিস ইজ এ সেল। এই মেমব্রেনটার তুমি যে গঠন দেখো, এই ধরনের গঠন দেখতে পাবা। তুমি যদি নিউক্লিয়াসের চারপাশের মেমব্রেনটা দেখো, সেম গঠন। তুমি যদি এন্ডোপ্লাজমিক রেডিকুলামের এই যে মেমব্রেনগুলোর গঠন দেখো, সেম গঠন। তুমি যদি গোলজি বডির গঠন দেখো, মেমব্রেনের সেম গঠন। তাহলে সব জায়গায় যে জিনিসটা আমরা পাচ্ছি, তাহলে সেটার নামই তো একক বা ইউনিট, তাই না? তাহলে কোষের ভেতরে সবগুলো মেমব্রেনই, কোষের ভেতরে সবগুলো মেমব্রেনই হচ্ছে
ফ্লুইড মোজাইক মডেল এটা ফলো করে, এই জন্য ফ্লুইড মোজাইক মডেলটাকে বলা হয় ইউনিট মেমব্রেন বা একক পর্দা। ঠিক আছে, তাহলে একক পর্দা মানে কি? ফসফোলিপিড বাইলেয়ার, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। একক পর্দা আর দ্বিস্তরী পর্দা একই জিনিস। একক পর্দা মানে হচ্ছে বোঝাচ্ছে যে সবখানে এরকম, আর দ্বিস্তরী বলতে বোঝাচ্ছে যে দুইটা ফসফোলিপিডের লেয়ার থাকে। ঠিক আছে, আশা করছি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। চিত্রটা একটু ভালো করে অঙ্কন করুন, বইয়ে যেটা আছে ওইটা দিলেও পারবেন, বাট এটা দিলেও পারবেন যদি আপনি বলতে পারেন আসলে কোন পার্টটাতে কি দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।